শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে এবং সবাইকে প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে মায়েরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা করি। আজকে আমাকে একটা বিষয় ঠিক করে দিয়েছে, তো সেই বিষয়ে আমি আলোচনা করতে চাইছি। মূলত আমাকে আজকে বলা হয়েছে যে বিবাহ বিষয় নিয়ে আলোচনা করতে। এখন মায়েরা এই গভীর বিষয় নিয়ে সব আলোচনা করছিলেন, সেখানে এই বিষয়টি আলোচনা করা একটা বিষয়ের সাথে আলোচনার যে ধারাবাহিকতা তার সাথে একটু বেমানান লাগছে যেন মনে হচ্ছে। তবু বিষয়টা এমনই গুরুত্বপূর্ণ যে আমরা কোনো অবস্থাতেই এটাকে অস্বীকার করতে পারি না। সৃষ্টির সাথে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে এই বিষয়টা জড়িয়ে রয়েছে। তাই এটার গুরুত্ব কতখানি এবং সেই যদি গুরুত্ব থেকেই থাকে সেটা কিভাবে ব্যবহার করা যায় ধর্ম কাজে, ধর্ম প্রতিষ্ঠার কাজে এবং ঈশ্বর প্রাপ্তির লক্ষ্যে, ধর্মের অনুকূলে এবং সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে পরিপূরণ করার মধ্যে দিয়ে এটিকে কিভাবে ব্যবহার করা যায়। কেননা আমরা এটুকু তো নিশ্চিতভাবে, আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, অনেক শাস্ত্র জ্ঞান আপনাদের রয়েছে। আমি আলোচনাগুলো যখন শুনি তখন বুঝতে পারি আমার অতখানি শাস্ত্র জ্ঞান সেভাবে নেই, কিন্তু যেটুকু বুঝি এবং আপনারা নিশ্চয়ই এই বিষয়ে সহমত হবেন যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি যা যা কিছু আছে সবগুলিকে যদি ইষ্ট কাজে বা মঙ্গলের কাজে বা ধর্ম প্রতিষ্ঠার কাজে বা ঈশ্বরের উদ্দেশ্যে যদি ব্যবহার করার কৌশলটা জানতে পারা যায়, তাহলে জীবনটা অনেক সুখময় হয়, আনন্দময় হয়। এই বিষয়ে আমরা নিশ্চয়ই সহমত পোষণ করব আর কি। তাই কোন বিষয়, বিশ্বের কোনো জিনিসই সৃষ্টির মধ্যে দিয়ে আমরা যা পেয়েছি বা ঈশ্বর যা আমাদের দিয়েছেন, বা অন্য বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বিবর্তন প্রক্রিয়ায় আমরা যা পেয়েছি সবগুলি পরস্পরের পরিপূরক। তো যা পেয়েছি সেগুলি কিন্তু কোনোটাই ফেলে দেবার নয়, বরং তার উপরে একটা দিব্য আধিপত্য আমাদের প্রয়োজন আছে। দিব্য আধিপত্য বলতে যে সেগুলি যেন উন্নতির কাজে, পরম লক্ষ্যের কাজে, ধর্মের কাজে, ঈশ্বর প্রাপ্তির কাজে, ইষ্ট প্রতিষ্ঠার কাজে যেন কাজে লাগে। প্রত্যেকটি কথা কিন্তু পরস্পরের পরিপূরক, একই কথা, ভাষাগুলো আলাদা। ইষ্ট প্রতিষ্ঠা হোক বা ধর্ম প্রতিষ্ঠা হোক, ইষ্টের ইচ্ছা পূর্ণ হোক বা ঈশ্বরের প্রাপ্তির লক্ষ্যে হোক, সবগুলি একই কথা। কিন্তু সেগুলি অবশ্য পরবর্তীকাল অন্য কোনো সময় আলোচনা করা যেতে পারে। তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে এই বিবাহের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ধর্মসভাতে আলোচনা করার যে আমাকে বলা হয়েছে, তো একটু বিষয়টা আমার কাছে হয়তো একটুখানি কঠিন মনে হচ্ছে, হয়তো জানি, দেখছি এই বিষয়গুলো কিভাবে, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরের ভেতর দিয়ে কী করে আমরা লাভ করতে পারি। আমরা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে যখনই আমাকে বলল, তো আমার একটা ঘটনার কথা মনে পড়লো। সেটা হলো একবার নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এসেছিলেন। বিশেষ করে তার মা যেহেতু ঠাকুরের দীক্ষিত ছিলেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ছিলেন তার পিতামাতা, এবং তার যে রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনিও জীবনের শেষকালে শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন দেশ গড়ার প্রক্রিয়া বিষয়ে অবগত হওয়ার পর তিনি প্রভাবিত হয়ে। তো এই দুজনেরই ইচ্ছা ছিল যে নেতাজি একবার যেন ঠাকুরের সাথে একবার দেখা করেন। তো তিনি গেছিলেন ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে দেখা করতে। তো সেখানে একটা খুব সংক্ষিপ্ত, প্রথম যে দেখা হয়েছিল, প্রথম দেখাতে একটা সংক্ষিপ্ত আলোচনা তাদের মধ্যে হয়েছিল, যেটি আমাদের বিভিন্ন বইতে রেকর্ড করা আছে, তারিখ সহ, স্থান সহ। সেখানে যে মূল কথা বলা হচ্ছে, নেতাজি প্রথমেই ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে দেশের তো অনেক কাজ করার আছে। আমি এই বিষয়ের সাথে ব্যাপারটা খুব গভীরভাবে যুক্ত বলে আমি প্রসঙ্গটা তুলছি। নেতাজি বললেন তখন যে দেশের তো অনেক কাজ করার আছে, কোথার থেকে শুরু করা দরকার, এই বিষয়ে আপনার কি মত? তখন শ্রী ঠাকুর প্রথমেই বললেন, আমার মনে হয় সবচেয়ে প্রথমে মানুষ তৈরি করার প্রোগ্রাম নেওয়া দরকার। যে কথা নাকি আমি দেশবন্ধুকেও বলেছিলাম, এটা উনি বলছেন। তো তখন নেতাজি বললেন, হ্যাঁ, মানুষ তৈরি করার কথা তো আমি শুনেছি, এবং
তিনি যেহেতু স্বামী বিবেকানন্দের খুব বড় ভক্ত ছিলেন, বলে হ্যাঁ স্বামী বিবেকানন্দ দেশ গড়ার কথা বলেছেন, কিন্তু তিনি আমার মনে হয় তিনি শিক্ষার উপর জোর দিয়েছেন। শ্রী ঠাকুর বললেন শিক্ষার ঠিক আছে প্রয়োজন আছে, কিন্তু মানুষ তৈরি করার মূল জায়গা হলো বিবাহ। সেই বিবাহ যদি সঠিক না হয়, ছেলে মেয়েদের মধ্যে সঠিক মিল করে বিবাহ না হয়, তাহলে কিন্তু ঘরে ঘরে ভালো মানুষ জন্মাবে না। এবং এর জন্যে 20 বছরের একটা প্রোগ্রাম আপনাকে নিতে হবে। 20 বছরের পরে পরবর্তীকালে এমন কিছু যুবক পাবেন যাদের দিয়ে আপনি দেশের স্বাধীনতা, প্রকৃত দেশের স্বাধীনতা আপনি আনতে পারবেন। যদি মানুষ না থাকে তাহলে দেশ স্বাধীন হবে কি করে? তখন বললেন হ্যাঁ এভাবে তো আমি কখনো ভাবিনি, আমি বুঝতাম যে শিক্ষার মধ্যে দিয়ে মানুষ তৈরি হতে পারে, কিন্তু বিবাহের মধ্যে দিয়ে মানুষ তৈরি হতে পারে এইভাবে কখনো ভেবে দেখিনি। তো এখন বুঝতে পারছি যদি বীজ ঠিক না হয় তাহলে তার থেকে ভালো ফল হবে কি করে। তো আপনি যেটা বললেন এই বিষয়ে আমি নিশ্চয়ই মাথায় রাখবো এবং আগামী দিনে সুযোগ হলে এই ব্যাপার নিয়ে আমি নিশ্চয়ই কাজ করব। এইটুকু কথা উনি সেই সময় হয়েছিল। তো এই যে কথাবার্তা হলো, ঠাকুর এত কিছু থাকতে এই প্রসঙ্গটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন। সত্যি কি এটা এত গুরুত্বপূর্ণ? এই বিষয়ে একটুখানি আমরা আলোকপাত করলে এর উদ্দেশ্যটা আমরা বুঝতে পারবো। আসলে এই যে বিবাহ, এটা তো একটা সামাজিক প্রক্রিয়া। বিবাহ এখনকার দিনে যেটা হয় আর কি, মানুষ যখন সভ্য হলো তখন এই বিবাহ প্রথাটাকে তারা ইমপ্লিমেন্ট করলো, শুরু করলো। কিন্তু এই যে বিবাহ মানে একটি নারী এবং একটি পুরুষ পরস্পরের পরিপূরক হয়ে একসাথে জীবনযাপন করবে এবং তাদের এই দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে আরও সন্তান সন্ততি আসবে এবং তারা এইভাবে বিষয়টা এগিয়ে যাবে। তো এই ব্যাপারটা আসছে কোত্থেকে? আসলে আরও তাহলে গোড়াতে চলে যেতে হয়, সৃষ্টির তত্ত্বের মধ্যে চলে যেতে হয়। সৃষ্টির যে মূল কথা হলো এই যে এক থেকে বহু হওয়া, যেটাকে আমরা বলি যে ঈশ্বরের ইচ্ছা হলো তিনি বহু হলেন। এই বহু হবার ইচ্ছাটা প্রতিটি বস্তুর মধ্যে আছে। যেহেতু ঈশ্বরের মধ্যে, সেই শাস্ত্রেতে বলে, দর্শনে বলে ঈশ্বরের মধ্যে বহু হবার ইচ্ছা হলো, তাই তিনি বহু হলেন। এখানে খুব বেশি ব্যাখ্যায় তার শাস্ত্রে যাচ্ছে না। যারা বলেছেন, যারা লিখেছেন তারা কিন্তু অনুভূতি সম্পন্ন মানুষ এবং তারা সেখানে ব্যাখ্যার প্রয়োজন তেমনভাবে মনে করেননি। কিন্তু এই কথাটা যে তারা বলতে পারলেন তার মানে তার কারণটা তারা জানতেন, তবেই তারা এই কথা বলতে পেরেছেন। পরবর্তীকালে বিভিন্ন আধুনিক ব্যাখ্যা যখন হয়েছে তখন ব্যাপারটা আরও স্পষ্ট হলো যে প্রতিটি বস্তুর মধ্যে আছে একটা এক্সিস্টেন্সিয়াল আর্জ, একটা এগিয়ে যাবার বিবর্তনী একটা কি বলবো আবেগ, যাকে বলে বিবর্তনী আবেগ প্রত্যেকের মধ্যে আছে। আমি এক্সপ্যান্ড করতে চাই, যেটাকে আমরা অন্য ভাষা বলে সচ্চিদানন্দময় সত্তা। সচ্চিদানন্দময় সত্তার মধ্যেই আছে, কিন্তু আমরা আগেও আলোচনা করেছি যে অস্তিত্ব রক্ষা সৎ, চিত মানে চেতনা এবং আনন্দ মানে বিস্তার যাওয়া। তাই এক্সিস্টেন্স অ্যান্ড ইভলিউশন এই দুটো কিন্তু খুব কমন ফ্যাক্টর প্রতিটি অস্তিত্বের, প্রতিটি সত্তার। এমনকি বস্তুর মধ্যেও এই প্রক্রিয়াটা আছে, সেই বিষয়ে আমি পরবর্তীকালে কখনো সুযোগ হলে আলোচনা করা যাবে। কিন্তু আমি মূলত এখন মানুষের মধ্যেই আসছি। মানুষ প্রথমে ছিল না, একটা বিবর্তনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধীরে 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 কোটি কোটি বছর বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ এসছে। তো মানুষের মধ্যে এখন যেটা আছে সেটা অতীতে যখন মানুষ যা হয়েছিল তার মধ্যেও সেই ব্যাপারটাই ছিল, তাই আজকে মানুষ হয়ে আসতে পেরেছে। এই যে বেঁচে থাকার ইচ্ছা, বেঁচে থাকার আবেগ এবং বৃদ্ধি পাবার আবেগ, সেখান থেকেই একটি পুরুষ এবং নারী পরস্পরের সাথে মিলিত হতে চায় এবং এই মিলনাবেগটাকে ঋষিরা বা দ্রষ্টা পুরুষেরা বা যারা বিজ্ঞ পুরুষেরা বা জ্ঞানী পুরুষেরা বা শিক্ষিত পুরুষেরা যাদের দূরদর্শিতা আছে, তারা বললেন যে এই যে মিলিত হবার ইচ্ছাটাকে এমনভাবে সুনিয়ন্ত্রিত করতে হবে যাতে এই মিলনের মধ্যে দিয়ে আরো উন্নততর সত্তার আগমন হয়। মানে আরো, আপনি আরেকটুখানি আত্মার বা ইত্যাদি আলোচনা করছিলেন, সেটাকে অন্য ভাষা, ওই আত্মার ভাষা দিয়ে বলতে গেলে উচ্চ আত্মার আগমন যেন হয়, সাধু পুরুষের আগমন যেন হয়, বিজ্ঞ পুরুষের আগমন যেন হয়, চরিত্রবান পুরুষের আগমন যেন হয়, জ্ঞানী পুরুষের আগমন যেন হয়। জ্ঞানী পুরুষ, চরিত্রবান পুরুষ, সুনিয়ন্ত্রিত পুরুষ যত আসবেন তত দেশের, জাতির, বিশ্বের মানুষের, মানব জাতির মঙ্গল। এবং সেই মানুষকে শিক্ষিত করা আরো সহজ। আপনি 10 জনকে পড়াচ্ছেন, শেখাচ্ছেন
জ্ঞান দিচ্ছেন, ধর্মচর্চা করছেন, তার মধ্যে দুজন নিচ্ছে, বাকিরা নিতে পারছে না। এটা কি শুধুই পরিবেশ? পরিবেশ শুধু নয়, ভেতরের একটা এমন মেকানিজম থাকে, এমন সত্তা থাকে, এমন একটা ভেতরের সিস্টেম থাকে যে তাকে সেই উচ্চ সূক্ষ্ম পবিত্র উন্নত চিন্তাকে গ্রহণ করতে সাহায্য করে, অনুপ্রাণিত করে। আর বহু মানুষের ক্ষেত্রে সেটা হয় না, তার মানে ভেতরের সিস্টেমটা তাকে নিতে দিচ্ছে না। এই সিস্টেমটা যেটা আসছে, সেটা আসছে কোত্থেকে? এটা আসছে কিন্তু ওই জন্মের সূত্র দিয়ে, এবং তার পরবর্তীকালে পরিবেশ। তাই যেটা এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু তার মধ্যে আমি হেরিডিটি বা জন্মসূত্রে পাওয়া যা গুণ, সেটাকে আমি বেশি গুরুত্ব দেবো। এক্ষুনি আপনি আপনাদের গুরুদেবের কথা বলছিলেন, তিনি এত জ্ঞান লাভ করলেন কি করে? তার সমসাময়িক অনেক তার বন্ধু ছিল যারা হয়তো একই পাঠশালায় পড়াশোনা করেছেন, একই রকম পরিবার থেকে এসছেন, একই রকম পরিবেশ, খাদ্য খানা একই রকম খেয়েছেন, প্রায় একই রকম। তার হয়তো আমি জানি না তার আরো ভাই এরা ছিলেন কিনা, কিন্তু তারা সবাই তো তিনি হয়ে উঠতে পারেননি। এই যে তিনি হয়ে উঠলেন, এটা কি শুধু? এখানে একটা প্রশ্ন অনেকে করবেন, এক্ষুনি আপনারা যে আলোচনা করছিলেন, শুভ আত্মার আগমন হয়েছে, ঠিক আছে, অবশ্যই আগমন হয়েছে, কিন্তু শুভ আত্মার আগমন হওয়ার জন্য এমনি তো মিরাকুলাসলি হয় না। শুভ আত্মা আগমনের জন্য তো একটা বিশেষ প্রক্রিয়া লাগে। শুভ আত্মাকে আনয়ন করার জন্য কোন মানসিক জৈবিক যে কম্বিনেশন হবে যেখানে শুভ আত্মার আগমন হবে, আর কোন এই মানসিক এবং জৈবিক কম্বিনেশনে শুভ আত্মার আগমন হবে না, এটাও একটা ফ্যাক্টর। তাই বিবাহের মধ্যে এসে যাচ্ছে বংশধারা এবং পরিবেশ, যেটাকে আমরা একটা ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণী আছে, যে বিয়ে দিতে গেলে কি করতে হয়। বাণীতে বলছেন খুব সুন্দর কথাটা, বিয়ের ব্যাপারে সবার আগে এটা ছন্দ আকারে রয়েছেন, অনুশ্রুতি বলে বই আছে, বিভিন্ন বিষয়ের উপর ছন্দ আকারে তার বাণীগুলো যখন তিনি দিতেন সেগুলো অনুশ্রুতিতে লেখা আছে। সেখানে বিবাহ প্রসঙ্গে একটা বাণীতে রয়েছে, বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস। বর্ণটা কি সে বিষয়ে আমি আসবো পরে, এটা খুব কঠিন, জটিল এবং খুব গভীর বিষয়। বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বর্ণ দেখবি, তারপরে বংশটাকে দেখবি। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব, অভ্যাস, ব্যবহার। তার মানে প্রথমে বর্ণ, তারপরে বংশ, তারপরে স্বাস্থ্য, তার উপরে স্বভাব, অভ্যাস কেমন। এই সবগুলি সুসঙ্গতি মিলেই যদি যায়, মানে এগুলো যদি মিলে যায়, বর্ণ, বংশ, স্বাস্থ্য, স্বভাব, অভ্যাস, এগুলো যদি মিলে যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তার বিদ্যার দৌড় কত, তার দক্ষতার দৌড় কত। বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই, পারম্পর্যে এইসব মিলিয়ে দিলে বিয়ে, প্রায় দেখবি ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। এই যে এতগুলো বিষয়, প্রথমে বর্ণ, তারপরে বংশ, তারপরে স্বাস্থ্য, তারপরে অভ্যাস, ব্যবহার, তারপরে বিদ্যা, তারপরে কর্মদক্ষতা মানে তার মধ্যে চরিত্র এসেই যাচ্ছে স্বাভাবিকভাবে। এই সমস্তগুলি যদি ম্যাচ করে তখন সেখানে বিয়ে হতে পারে। এখন এই প্রসঙ্গে আসতে গেলে প্রথমেই এসে যাবে যে বর্ণ ব্যাপারটা কি। আমাদের শ্রীকৃষ্ণের যে একটা কথা আমাদের গীতাতে আছে, আমরা সবাই জানি, চাতুর্বর্ণ ময়ার শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগস। এই যে তিনি বলেন বর্ণ চারটে, তখন তিনি বলেছিলেন কোন যুগে, আজ থেকে 5000 বছর আগে, প্রায় আনুমানিক 5000 বছর আগে তিনি বলেছিলেন। সেসব কথাগুলি মাঝখানে কিন্তু আমরা এর অর্থগুলি আস্তে আস্তে হারিয়ে ফেলেছিলাম, যে শুধু কথাই মনে করতাম। এখন বিজ্ঞানের যুগে এই কথাগুলি বর্ণে বর্ণে প্রমাণিত হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে। এই চতুর্বর্ণ আমরা সৃষ্টির প্রতিটি ক্ষেত্রে আমরা এই চতুর্বর্ণ, এটা মানুষ তৈরি করে গেছিলেন তা না। এখানে যে তিনি বললেন চাতুর্বর্ণ, এটা অনেকে ব্যাখ্যা করে, তো যার যেমন গুণ সেই হিসেবে তার বর্ণ, এটা জন্মগত ব্যাপারের মধ্যে নেই। এখানে জন্মগত ব্যাপারকে আনা উচিত নয়, তিনি জন্মগত ব্যাপার এখানে বলেননি, তিনি গুণের কথা বলেছেন। আমি যদি গুণের কথা বলি, গুণটা আসছে কোত্থেকে?
গুণটা তো পিতামাতার মধ্যে দিয়ে আসছে। তো পিতামাতা বললে বলে না পূর্বজন্মের ছিল, ঠিক আছে পূর্বজন্মের ছিল, পূর্বজন্মের যদি থেকেই থাকে অমুক জায়গায় এলো কেন, অন্য জায়গায় এলো না কেন? এই সমস্তগুলো মিলিয়ে দেখলেই মনে বোঝা যাচ্ছে যে জন্মগত ফ্যাক্টর মানে বাবা মা কেমন তার উপরে নির্ভর করছে কোন গুণ তার মধ্যে দিয়ে প্রকাশিত হবে। তা এই যে গুণকর্মের কথা যে বলা হলো, এই গুণকর্মের ভিত্তিতে মোটের ওপর 4 ভাগে মানব জাতিকে 4 ভাগে ভাগ করা যায়, যেটাকে আমরা আমাদের শাস্ত্র অনুসারে বা আমাদের আর্য ভারতীয় ঋষিরা একে বলেছিলেন বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই গুণের বিভাজন কিন্তু প্রতিটি মানুষের জাতির মধ্যে আছে। আমরা এই বিষয়ে আরো গবেষণা করতে গিয়ে দেখতে পারলাম যে প্রতিটি জীবজন্তুর মধ্যে এই জিনিস আছে, প্রতিটি গাছপালার মধ্যে এই জিনিস আছে, এবং তারও উত্তরে যদি চলে যাওয়া যায় বস্তু জগতেও কিন্তু একই জিনিসই রয়েছে, ডিএনএর মধ্যে একই জিনিসই রয়েছে, রক্তের মধ্যে একই জিনিসই রয়েছে। অদ্ভুত ব্যাপার। এটা কবে আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ বলে দিয়েছিলেন। মানে তিনি তো পূর্ণ জ্ঞানী। আমি যদি মানুষ হিসাবেই তাকে বলি, তিনি ঈশ্বরত্বটা ঠিক আছে, এটা তো অতি প্রাকৃতিক ব্যাপার। আমি মানুষ হিসাবে তাকে দেখি, তিনি সেই যুগের শ্রেষ্ঠতম মানুষ। তিনি কিন্তু তার দর্শনের ব্যাপারটা ধরা পড়েছিল, কিন্তু এই ব্যাখ্যাগুলো আজকের দিনে আমরা যখন দেখছি তখন এই ব্যাখ্যাগুলো পাচ্ছি যে সত্যি তো এটা মনে হয়। তাই এই বর্ণ হিসাবে দেখতে গেলে মেয়েদের বিবাহ কোনো অবস্থাতেই তার থেকে নিম্ন বর্ণে হতে পারে না। তার কারণ কি? এখানে আবার প্রাকৃতিক সূত্র এসে যাচ্ছে। আমি এর পেছনে কি বায়োলজিক্যাল রিজন আছে সেটা পরে আমরা আলোচনা করবো, এর পেছনে জীববৈজ্ঞানিক কি নিয়ম আছে পরে আলোচনা করব। আমি একটা নর্মাল টেন্ডেন্সির কথা যদি বলি, একটা স্বাভাবিক ঝোঁকের কথা যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে একটা যে কোনো মেয়ের ক্ষেত্রে তার মধ্যে একটা স্বাভাবিক চাহিদা কি থাকে? স্বাভাবিক চাহিদা থেকে তার যে স্বামী হবে সব দিক দিয়ে শ্রেষ্ঠ হবে, তার যে বর হবে সব দিক দিয়ে শ্রেষ্ঠ হবে, রূপে, গুণে, যোগ্যতায়, চরিত্রে, স্বভাবে হবে। তো তা এই যে স্বভাব, চরিত্র, গুণ এইগুলো যে আসছে, এগুলো অভ্যাস করার মধ্যে দিয়ে ঠিকই আসছে, আমি মেনে নিলাম। কিন্তু এই অভ্যাস করার প্রবণতাটা তো একটা বংশ পরম্পরায় ধারাবাহিকতার মধ্যে দিয়ে আসে, সেটাই হয়ে গেল বর্ণ। কোন বংশ পরম্পরা ধারাবাহিকতার মধ্যে দিয়ে এই ব্যাপারটা তার মধ্যে এলো? আবার এখানে প্রশ্ন উঠতে পারে যে বহুজনের হয়তো বংশধারা হয়তো তেমন উন্নত নয়, কিন্তু তার সেই মানুষটার মধ্যে প্রচুর উন্নত গুণ দেখা গেছে। ঠিক কথা, হতে পারে। যেমন আমি একটা উদাহরণ হিসেবে দিই, ভালো পরিবেশ একটা যদি অনুন্নত গাছকে পুঁতে দেওয়া যায়, সে কিন্তু ভালো ফল দেবে, মানে বড়, তার কোয়ান্টিটি হয়তো অনেক ভালো হবে, কিন্তু তার যে ভেতরের আভ্যন্তরীণ গুণ কিন্তু খুব সহজে পরিবর্তন হবে না। কিন্তু যার আভ্যন্তরীণ গুণ ভালো, ল্যাংড়া মনে করুন, যদি একটা খারাপ জায়গায় তো খারাপ পরিবেশও তাকে পুঁতে দেওয়া হয়, হয়তো সে ছোট হতে পারে, কিন্তু তার ল্যাংড়া তো কিন্তু সহজে যাবে না। তো এই যে ধারাবাহিকভাবে যে জৈবিক গুণ, সেটা কিন্তু সহজে নষ্ট হয় না। সেটা সৃষ্টি হতেও, তৈরি হতেও সময় লাগে, আবার ভেঙে যেতেও সময় লাগে। তাই এই ভিত্তিতে যে বংশগত গুণ যেটা, সেই গুণের হিসাবটাকে প্রথমে করতে বলছেন। মানে এটাকে বর্ণের হিসাব করি, মানে তুমি যাকে গ্রহণ করতে চলেছ, যার তুমি গুণ দেখে তুমি মুগ্ধ হচ্ছ, সেই গুণটা সে ধারাবাহিকভাবে পালন ক্যারি অন করে আসছে কিনা, মানে তার মধ্যে জৈবিকভাবে সেই গুণটা আসছে কিনা। আমি অভ্যাসের মধ্যে দিয়ে বা বিশেষ কোনো, এই বিষয়ে আমি আসবো, কারো সেরকম হয়তো বংশগতভাবে তারা খুব উন্নত নয়, কিন্তু হঠাৎ করে তাদের বংশে এরকম খুব মানে এলিভেটেড পার্সনের জন্ম হয়ে যায়, এরকম বহু ঘটনা ঘটে গেছে। তার পেছনে একটা কারণ আছে, সেই বিষয়ে আমি পরবর্তীকালে যদি সুযোগ হয় আমি আলোচনা করব সেটা। কিন্তু বর্ণগতভাবে কিন্তু তিনি কিন্তু সেইটা এখনো, মানে আমি বলতে চাইছি যে একজনকে জন্মগতভাবে একটা গুণ অ্যাকোয়ার করলো হয়তো, কিন্তু সেটাকে বংশগতভাবে ট্রান্সমিট করা, মানে সন্তানের মধ্যে ট্রান্সমিট করার জন্যে যে গুণের প্রয়োজন, তার জন্য তাকে বহু বংশ ধরে সেটাকে অভ্যাস করতে হয়, তবে কি সেটা ট্রান্সমিটেবল ক্যারেক্টারে ওটা কনভার্ট হয়। মানে একটা অ্যাকোয়ার্ড ক্যারেক্টার যেটা আমি অর্জন করলাম, যেভাবেই হোক অর্জন করলাম, সেই অর্জিত গুণটাকে আমি বংশধারায় ট্রান্সমিট করতে গেলে আমাকে সেই অর্জিত গুণটা, যেমন একটা ক্ষত্রিয়কে বলা হচ্ছে যে অন্তত 5 জেনারেশন ধরে সেটাকে অভ্যাস করে যেতে হবে, বৈশ্যকে যে তাকে 7 জেনারেশন ধরে অভ্যাস করে যেতে হবে।
শূদ্র যে তাকে অন্তত 14 জেনারেশন ধরে অভ্যাস করে যেতে হবে, তবে গিয়ে সেটা বায়োলজিক্যাল ক্যারেক্টারেতে কনভার্ট হবে। বিহেভিয়ারাল ক্যারেক্টার এসছে, বিহেভিয়ারটা যদি এত বংশ ধরে যে অভ্যাস করে তখন একটা বায়োলজিক্যাল ক্যারেক্টারে দেখো। এইটার ভিত্তিতে আমাদের বর্ণাশ্রমে বলা হয়েছিল প্রত্যেককে ব্রাহ্মণ হতে হবে। এই উন্নততর আচার আচরণকে অভ্যাস করার মধ্যে দিয়ে এই ঋষি পরম্পরা আমাদের সৃষ্টি, ঋষিকে কেন্দ্র করে সেই ঋষি শাসনে অভ্যস্ত হয়ে সেই গুণগুলোকে আয়ত্ত করা, বায়োলজিক্যালি গুণগুলো আয়ত্ত করা, বংশ পরম্পরা সেই করতে 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 প্রত্যেকের মধ্যে আস্তে আস্তে ব্রাহ্মণত্ব থেকে বিপ্রত্য সে ব্রাহ্মণত্ব মানে ব্যবহারগতভাবে সেই গুণটাকে অর্জন করেছে, অভ্যাসের মধ্যে দিয়ে শিক্ষার মধ্যে সেই গুণটা অর্জন করেছে। সেই বিপ্র কখন হবে? যখন তার মধ্যে সেটা সেই ক্যারেক্টারটা বায়োলজিক্যালি তার মধ্যে এসে যাবে, মানে তার সন্তান সন্ততির মধ্যে সেই গুণটাকে সে ট্রান্সমিট করার যোগ্যতা অর্জন করবে। এগুলো একটু খুব জটিল বিষয়, কিন্তু খুব সহজ, একটু বুঝতে একটুখানি কঠিন লাগতে পারে, কিন্তু এইভাবে ঋষিরা কিন্তু এই পুরো বিশ্বকে মানে মানব সভ্যতাকে তৈরি করার জন্য এই বিষয়গুলোকে আবশ্যক করে, যেখানে বিবাহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে যদি আমি এখানে একটা উদাহরণ হিসেবে দিতে চাইছি, সার্ভে করা হয়েছিল ইউরোপেতে, হ্যাঁ ইউরোপিয়ান কান্ট্রিতে একটা সার্ভে করা হয়েছিল মেয়েদের মধ্যে, তাদের মধ্যে বিভিন্ন কোয়েশ্চেনিয়ার্স এর মধ্যে জিজ্ঞেস করে তুমি কি ধরনের পুরুষকে পছন্দ করো, মানে অ্যাজ এ হাজব্যান্ড কি কেমন পুরুষ চাও। অনেক বহু রকমের উত্তর করেছে, তার মধ্যে একটা যখন জিস্ট বার করা হলো, তার মধ্যে সারাংশ বার করা, তার মধ্যে বলতে চাইছি যে মেয়েরা সাধারণভাবে যে মেয়েরা যেটা কমন ফ্যাক্টর যেটা বেরিয়ে এলো, বলছে আমরা শিক্ষিত চাই, মার্জিত চাই, রুচিশীল চাই, চরিত্রবান চাই, সুপুরুষ চাই এবং উন্নত গুণসম্পন্ন পুরুষ চাই। মোটামুটি এই ব্যাপারটা সবাই এগ্রি করেছে, প্রত্যেকটা মেয়ে। খুব ভালো কথা। এর মধ্যে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি, প্রত্যেকেই চাইছে যেন শ্রেষ্ঠ একজন পুরুষকে পায়। তার মানে কি, এই শ্রেষ্ঠত্ব যে ব্যক্তির মধ্যে জন্মগতভাবে বংশ পরম্পরায় যে শ্রেষ্ঠত্ব যে অর্জন করেছে তার গুরুত্ব অনেক বেশি মানে এমন মানুষের থেকে যে নাকি শুধু অভ্যাসের মধ্যে দিয়ে হয়তো এই গুণটা অর্জন করেছে, তার থেকে এর ভ্যালু বেশি হবে যে বংশ পরম্পরায় সেই ধারাবাহিকতার মধ্যে দিয়ে সেই গুণটাকে সে বহন করে চলেছে। এটা কি বলে বর্ণ? এখানে কোনো বিভেদ নেই, এটা কোনো ভেদাভেদের ব্যাপার নাই, এটা তো সব ক্ষেত্রেই ব্যাপারটা থাকে এবং প্রত্যেককেই সেই জায়গায় যেতে হবে, এটাই হলো লক্ষ্য। তাই বর্ণগতভাবে যে শ্রেষ্ঠ তাকেই প্রাথমিকতা বিবাহের ক্ষেত্রে দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে আসছে বংশধারা, তারপরে আসছে স্বাস্থ্য, তারপরে আছে চরিত্র স্বভাব, তারপরে আসছে যোগ্যতা, তারপরে আছে শিক্ষা ইত্যাদি ইত্যাদি। তো এই বিবাহের মূল জায়গা হলো এইটা। তো এখন এরপর তো বিবাহ হলো, বিবাহ ক্ষেত্রে যে এত জটিলতা, এত বাধা, এত বিপত্তি, এত অমিল, আলটিমেটলি মানুষকে তো একটা পরিবারের মধ্যে এসেই থাকতে হয়। আমরা শুধু হিমালয়ে গিয়ে কটা লোক থাকতে পারে, এটা তো সম্ভব না। এই সৃষ্টিকে চালাতে গেলে, সৃষ্টি যদি চালাতে গেলে নয়, এটা কোনো বাধ্যবাধকতা নয়, এটা স্বাভাবিক প্রবণতা, এটাকে আটকানো যাবে না, আটকানো উচিতও নয়। প্রতিটি পরিবার যাতে এক একটা আশ্রম হয়ে উঠতে পারে, প্রতিটি মানুষ যেন সাধুগুণ সম্পন্ন হয়ে যেতে পারে, বরং সেটা করা সহজ। তাই পারিবারিক জীবনটা এমনভাবে সুসংগত করা দরকার বিবাহের পরবর্তীকালে। কেন বিবাহ হয়ে গেলেই যে হয়ে গেল তা নয়, তারপরে বহু ফ্যাক্টর আছে। পারস্পরিক মিল, দাম্পত্য কলহ। এক জায়গায় ঠাকুর বলছেন, এইসব বিভিন্ন আলোচনার মধ্যে আমার ব্যাপারটা খুব অ্যাপিল করে। উনি বলছেন যে আজ ঘরে ঘরে দাম্পত্য অশান্তি, একটি বিবাহ ঠিক মতন হচ্ছে না, তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। কি বিরাট কথা! একজন মানে রাজনৈতিক নেতার কাছে কথা বলছেন। ঘরে ঘরে দাম্পত্য অশান্তি, একটি বিবাহ ঠিক মতন হচ্ছে না, তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। ইন্ডাস্ট্রি থেমে গেছে মানে ইকোনমিক গ্রোথ থেমে গেছে। ইকোনমিক গ্রোথ থেমে গেছে মানে সামাজিক উন্নতি বলতে যাওয়া যায়, মানে মেটেরিয়াল উন্নতি। মেটেরিয়াল উন্নতির সাথে বিবাহের কি সম্পর্ক? আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডটা তো অস্বীকার করতে পারি না। অর্থের প্রয়োজনীয়তা আছে, সামর্থ্যের প্রয়োজনীয়তা আছে, সমাজের প্রয়োজনীয়তা, ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা, অর্থনীতির প্রয়োজনীয়তা আছে, এটা তো অস্বীকার করতে পারি না। এর সাথে ইন্ডাস্ট্রি, এর সাথে বিবাহের কি সম্পর্ক? সম্পর্ক ওখানে বিবাহ, সঠিক বিবাহ যদি না হয়, সেখানে
উন্নত সন্তান আসতে পারে না, যোগ্যতা সম্পন্ন সন্তান আসতে পারে না। আবার এইসব মিল করেও যে হচ্ছে তা নয়, সেখানেও কিন্তু বহু গন্ডগোল হচ্ছে। মানে বর্ণ দেখা হলো, বংশ দেখা হলো, মোটামুটি এগুলো দেখা হলো, কিন্তু তা সত্ত্বেও দাম্পত্য শান্তি হচ্ছে না। তার মানে কি হলো, এখানে আবার এসে যাচ্ছে যে পরস্পরকে সয়ে বয়ে চলার বুদ্ধি, সেটা কিন্তু এমনি আসে না। একটা মেয়ের মধ্যে একটা স্বভাবজাত, মেয়ে স্বাধীন, নারী স্বাধীনতা বলা হয়। বিবাহের ক্ষেত্রে যে আমরা এর আগে একটা আলোচনা করেছিলাম, সাবিত্রী সত্যবানের গল্প, আপনারা যারা ছিলেন তারা হয়তো জানে, সেখানে কিন্তু এই বিষয়টা, বিশেষ করে এই গল্পটার মধ্যে দিয়ে এই বিষয়টাকে তুলে ধরে। একটা মেয়ের মধ্যে, একটা নারীর মধ্যে, একটা মায়ের মধ্যে, একটা স্ত্রীর মধ্যে কি যোগ্যতা থাকে যে একটা মৃতকে জীবন্ত করে দিতে পারে। ওই সত্যবানকে তিনি গ্রহণ করে, সাবিত্রী গ্রহণ করে একজন রাজকন্যা, তিনি একজন বিতাড়িত রাজপুত্রের মধ্যে কিন্তু সেই যোগ্যতা, চরিত্র খুঁজে পেলেন, যেটা অন্যের মধ্যে খুঁজে পাননি। এবং তার প্রতি তার সশ্রদ্ধ হয়ে তিনি কিন্তু তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। তো একটা স্ত্রীর স্বামী সেই হয় যার প্রতি এই বিষয়গুলো, ফার্স্ট ফ্যাক্টরগুলোর ওপর দাঁড়িয়ে যার প্রতি তার শ্রদ্ধা এবং ভক্তিতে সে তার প্রতি অবনত হতে চায়, সেই তার জন্য স্বামী। এবং এমন স্ত্রী যদি এমন স্বামী যোগ লাভ হয়, তখন অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে স্বামীর প্রতি একটা গভীর শ্রদ্ধা এবং ভক্তি স্বাভাবিকভাবে কাজ করে। এবং যখনই স্বামীর প্রতি সেই শ্রদ্ধা ভক্তি তার একটা থাকবে, সেখান থেকে সে এমন স্বামী, সে অনুপ্রেরণায় এনার্জি পাবে, সে স্বাভাবিকভাবে সে আরো বড় হয়ে ওঠার মধ্যে তার মধ্যে একটা প্রবণতা দেখা যাবে। এই যে বড় হয়ে ওঠার প্রবণতাটা পুরুষের মধ্যে, পুরুষ মানেই হলো পরিপূরণ করার ক্ষমতা যার মধ্যে আছে, যার মধ্যে পরিপূরণ করার ক্ষমতা সর্বোত্তম, তাকে বলা হয় পুরুষোত্তম। পরিপূরণ করা, যে কৃষ্ণকে আমরা পুরুষোত্তম বলি, রামকে আমরা পুরুষোত্তম বলি, শ্রীরামকৃষ্ণকে পুরুষোত্তম বলি, চৈতন্যকে পুরুষোত্তম বলি, ঠাকুর এই যে পুরুষোত্তম, যার মধ্যে পরিপূরণ করার ক্ষমতা সর্বোত্তম, তিনি হলো পুরুষোত্তম। তাহলে পুরুষ মানে পরিপূরণ করার ক্ষমতা। এই পরিপূরণ করার ক্ষমতা, যোগ্যতা অনেকাংশে বেড়ে যেতে পারে যদি তার স্ত্রীর কাছ থেকে সে পূর্ণভাবে ওই অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা, সাহচর্য যদি সে পায়। সেটা কখন হতে পারে? এটা তখনই হবে যদি স্ত্রী তার মনোবৃত্তানুসরণীয়, মানে তার মনের মতন তার স্ত্রী যদি হয়, স্ত্রী যদি তার মনের মতন স্বামী পায়, তখন তার মানে প্রকৃতি, এই জন্য বলা হয়েছে প্রকৃতি স্ত্রীকেই, মানে নারীকেই বরণ করার অধিকার দিয়েছে প্রাথমিকভাবে, পুরুষকে দেয়নি। কিন্তু পুরুষের বিবাহ করার অধিকার নেই, মানে সেইভাবে দেখতে গেলে পুরুষের বিবাহ হয়, বিবাহ করে নারী। এটা অদ্ভুত ব্যাপার। কিন্তু এখন দিনে হচ্ছে কি, যেটা ঠাকুর একটা বাণী বলছেন, পুরুষ মাগে নারীর প্রণয়, রানী মাগে টাকা, এমনি করেই চলতি জগৎ বাঁচা বড়ায় ফাঁকা। খুব 4টে লাইনের একটা ছোট বাণী, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাণী। পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনি করে চলতি জগৎ বাঁচা বাড়ায় ফাঁকা। পুরুষের যখনই ঝোঁক হয়ে যাচ্ছে নারীর প্রণয় পাওয়ার জন্য, সে পাগল হয়ে উঠছে। আর নারী যখন ঝোঁক হচ্ছে কিভাবে নিজের মেটেরিয়াল সুখ আদায় করে নেওয়া যায়, এই দুটোই, এই দুইয়ের কম্বিনেশনে এর কাছ থেকে ওটা পেতে, ওটা এই অবস্থার মধ্যে যেখানে মিল বা এক থাকা হচ্ছে, এই দুটো কমন ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে, তখনই সেখানেই অবনতির মূল, মানে অবনতির পথে সে ক্রমশ তারা বাঁচা বাড়ায় ফাঁকা, মানে বাঁচা বাড়া তার জন্যে ফাঁকা হয়ে উঠছে, সেটা শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। মানে জীবন ও বৃদ্ধি, যেটা হলো জীবনের মূল লক্ষ্য, জীবন ও বৃদ্ধি, সচ্চিদানন্দময় সত্তা অর্জন করা, জীবন ও বৃদ্ধি, সহজ কথায় বলি, সেই জীবনের বৃদ্ধি তার কাছ থেকে কিন্তু তমসাচ্ছন্ন হয়ে উঠছে। কিন্তু আজকে চারদিকে তাকালে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই জিনিসই দেখা যায়। তো নারী স্ত্রীর বা স্বামী স্ত্রীর প্রণয় থাকবে, সে প্রণয়ের মূল চাবিকাঠি কি, কমন ফ্যাক্টর কি, সিমেন্টিং ফ্যাক্টর কি? স্বামী স্ত্রী প্রণয়ের সিমেন্টিং ফ্যাক্টর হলো উচ্চ আদর্শ, ঋষিতান্ত্রিক চলন, উচ্চ আদর্শে দীক্ষা গ্রহণ, উচ্চ লক্ষ্যে এগিয়ে যাওয়া।
এই হলো কমন ফ্যাক্টর। যে কমন ফ্যাক্টর দুজনের প্রণয়কে, যদি মানসিক মিল নাও থাকে কিন্তু দুজনের লক্ষ্য যদি ওই এক উচ্চ আদর্শ যদি থাকে, উচ্চ আদর্শে যদি তাদের দীক্ষা হয়, উচ্চ জীবন্ত আদর্শ যদি দীক্ষা হয়, তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে ধীরে 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 পরস্পরকে পরিপূরণ করার, নিজের বৈশিষ্ট্য অনুসারে পরিপূরণ করার দক্ষতা তাদের মধ্যে বেড়ে ওঠে, করার ইচ্ছাও তাদের মধ্যে বেড়ে ওঠে। পরস্পরের কিভাবে পরিপূরণ করবে? পুরুষকে স্ত্রী পোষণ দিয়ে তাকে আরো বাড়িয়ে তুলবে, পুরুষ তার সেই যোগ্যতার মধ্যে দিয়ে আহরণ করে তার অভাব পূরণ করবে, তার চাহিদা পূরণ করবে। তাই এই একজনকে পোষণ দিয়ে, পূরণ করে, সেবা দিয়ে তাকে আরো বাড়িয়ে তুললো এবং সেই যোগ্যতা অর্জন করে পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে পরিপূরণ করা, যে বলে পরিপূরণ করার ক্ষমতা যার মধ্যে, সে পুরুষ হলো পুরো জগৎকে পরিপূরণ করবে। জগৎকে পরিপূরণ করার মধ্যে সেখানে সে আহরণ যা করবে, সে আহরণ করার যে বস্তু তা দিয়ে তার সংসার, তার স্ত্রী, তার সংসার এবং এর মধ্যে দিয়ে যখনই পারস্পরিক এই গভীর শ্রদ্ধা এবং ভক্তি, স্ত্রীর স্বামীর প্রতি শ্রদ্ধা এবং স্ত্রীর প্রতি স্বামীর যে স্নেহ, এই স্নেহ এবং শ্রদ্ধা, এই দুটি যখন প্রগাঢ় হয়ে ওঠে, তার মধ্যে দিয়ে যে দাম্পত্য মিলন হয়, সেখানে উন্নত আত্মা, যাকে আমরা বলছি উন্নত আত্মা, আসতে বাধ্য। সেখানে ঈশ্বরের আগমন হয়। যে স্ত্রীর সংঘাতে পুরুষের ভাব যত উচ্চ আবেগে উদ্দীপ্ত হয়ে ওঠে, সেই স্তরের আত্মার আগমন, সেই অবস্থায় শুক্রাণুগুলি সেই হিসাবে চার্জড হয়ে ওঠে। একটা যখন পুরুষ ডিসচার্জ করে শুক্রাণু, তখন লক্ষ লক্ষ মিলিয়ন শুক্রাণু সে ডিসচার্জ করে, কিন্তু তার মধ্যে সবচেয়ে উপযুক্ত, ডিম্বের সাথে একটি ডিম্ব থাকে, একটির জন্য সবচেয়ে উপযুক্ত যে শুক্রাণুর মধ্যে লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে যেটা সবচেয়ে উপযুক্ত, সেই উপযুক্তই তার সাথে কিন্তু কম্পেটেবল হয়, সেই কিন্তু সেখানে স্থান পায়, সেই সেখানে ফার্টিলাইজ করে। অতএব উদ্দীপনা স্ত্রীর থেকে যত উন্নত হবে, যত উচ্চ স্তরের উচ্চভাবে সেইগুলি চার্জ হবে, সেগুলো সেই যখনই চার্জ হয়, তার মধ্যে এমন একটা সিস্টেম আছে, যত উচ্চ স্তরে সে চার্জ হয়, তত উচ্চ স্তরের আত্মা বা সেই ফ্রিকোয়েন্সিকে সেই ক্যাচ করার ক্ষমতা সে পায়। এখানে এসে যাচ্ছে সেই জন্ম মৃত্যুর রহস্যের ভেদ। আমরা এক্ষুনি মায়েরা আলোচনা করছিলেন জন্ম মৃত্যু কেমন করে হয়। একটা মানুষ যখন মৃত্যু হয়, তখন কি ঘটনা ঘটে? একটা মানুষ আমি যখন দেহত্যাগ করছি, তখন আমার ভেতরে যে ভাবটা সবচেয়ে বেশি সক্রিয়ভাবে আমার মনের মধ্যে স্থান গ্রহণ করেছে, আমার সেই অবস্থায়, সেই ভাব অবস্থায় আমার গমন হবে এখান থেকে। এটাই ওখানে বলা হয় যে চিত্রগুপ্তের খাতায় সব লেখা থাকে এবং তিনি বিচার করে দেন, যেটাকে খ্রিস্টানিটিতে ভাষায় বলে যে ডে অফ জাজমেন্ট, ইসলামের ভাষায় বলে কায়ামত, একই জিনিস। কিন্তু আমরা বলি যে চিত্রগুপ্ত সমস্ত আসলে চিত্রগুপ্ত কিছু না, সেগুলো হলো আমার মস্তিষ্কের মধ্যে যে তিনি হলেন চিত্রগুপ্ত। মস্তিষ্কের খাতায় সমস্ত কিছু লেখা আছে এবং যে বিষয়টার আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, ভ্যালু দিয়েছি, যাতে বেশি আমি সময় ব্যয় করেছি, সেই ভাবনাটাই আমার মধ্যে তখন প্রমিনেন্ট হয়ে আমি গত হব, মানে সেই ভাব অবস্থাতেই আমি থেকে যাব। মানে আমি যেমন কর্ম করেছি, যে কর্ম সবচেয়ে বেশি করে আমি মন দিয়েছি, তেমনই কর্ম অবস্থায় যে ভাব তরঙ্গ, সেই ভাব তরঙ্গে আমি থেকে যাব। এবং তেমনই ভাব তরঙ্গ অবস্থাওয়ালা যে দম্পতি যখন সন্তান ধারণের জন্য উপগত হচ্ছেন, তখন সেই ভাব তরঙ্গের যে ফ্রিকোয়েন্সির যে ম্যাচিং, টিউনিং যেখানে হবে, সেখানে আমার আগমন হবে। তাই বলা হয় উন্নত আত্মার আগমন এবং খুব নিম্ন স্তরের আত্মার আগমন খুব সহজে হয় না। ঋষিদের আগমন খুব সহজে হয় না, কেন ঋষি স্তরে উঠতে গেলে যে দম্পতিদের যে ভাব তরঙ্গকে যে জায়গায় তুলতে হয়, সেই জায়গায় তোলা খুব সব দম্পতিদের সম্ভব নয়। সেরকম সাধন ভজন, পবিত্র জীবনযাপন খুব কম দম্পতিদের মধ্যে আছে এবং পারস্পরিকতা, যে আদর্শ কেন্দ্রিক পারস্পরিকতা, সেই খুব কম দম্পতিদের মধ্যেই থাকে, বা সেই জাতীয় আত্মনিয়ন্ত্রণ খুব কম দম্পতিদের মধ্যেই থাকে। তাই বিবাহটা শুধু মানে সোকল মাস্কুলার প্লেজার নয়, এর পেছনে আছে বিশাল একটা মহান পবিত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা তখনই সফল হতে পারে
যখন তাদের মধ্যে তাদের জীবন চলনার মধ্যে দিয়ে একটা এমন এমন পবিত্র ভাবনা নিয়ে যখন তারা চলে, তখনই এই 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 গুণগুলো তখন তাদের মধ্যে সক্রিয় হয় এবং সেখান থেকে যে বিবাহ হয় এবং বিবাহের উদ্দেশ্য তাই বলা হয় উন্নয়ন ও সুপ্রজনন। এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না গোকুল। উন্নয়ন ও সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না গোকুল। শ্রীরামকৃষ্ণের যে জন্ম হলো, ভগবানেরা জন্ম হলো, শ্রী চৈতন্যের জন্ম হলো, জন্ম কি করে হলো? এমনি এমনি হয়ে গেল? বলবেন যে পূর্বজন্মের কর্ম ছিল, ঠিক আছে, পূর্বজন্মের কর্ম ছিল তো ওই বাড়িতেই এলেন কেন? অন্য বাড়িতেই তো আসতে পারতেন। পূর্বজন্মের কর্মকে ধারণ করার মতন সেই বাবা মার সেই ক্ষমতা ছিল, যোগ্যতা ছিল এবং এই সমস্ত দিক দিয়ে তার সঠিক মিল ছিল বলেই সেখানে আসতে পেরেছেন, না হলে কিন্তু অন্য জায়গায়। তাই ভগবানকে আনার জন্যে ভগবত পথে সাধন ভজন চলন চরিত্র নিয়ন্ত্রণ দরকার। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা আরো প্রাথমিকভাবে দরকার, বায়োলজিক্যাল ম্যাচিং। কেননা ওই আধারটা যদি না থাকে হাজার চেষ্টা করলেও কিন্তু ওই জায়গা হবে না। তার পেছনে যে কারণ আছে সেটা হলো যদি মানে যদি একটা স্ত্রীকে, একটা নারীকে যদি তার থেকে কম উন্নত বীজ দিয়ে ফার্টিলাইজ করা হয়, সেটা কিন্তু বীজটা সে জ্বলে যায়। এটা বায়োলজিক্যাল ল। তাই স্বাভাবিকভাবে মেয়েদের মধ্যে টেন্ডেন্সি থাকে এটা শ্রেষ্ঠকে দেখে, কিন্তু শ্রেষ্ঠের যে মানদণ্ড সেই বিষয়ে তাদের শিক্ষিত করা নেই বলে তারা কিন্তু শ্রেষ্ঠ চয়নের বিচারে অনেক সময় ভুল করে ফেলে। শুধু সৌন্দর্যের শ্রেষ্ঠতে বা শ্রেষ্ঠত্বে বা অর্থনৈতিকভাবে শ্রেষ্ঠত্বে বা কিছু স্বভাবগত গুণে মুগ্ধ হয়ে শ্রেষ্ঠত্বে ওতেই তারা সীমাবদ্ধ হয়ে যায়, কিন্তু সেটা দেখে না যে বিবাহের ক্ষেত্রে কিন্তু ওই ধারাবাহিকতার মধ্যে দিয়ে সেই শ্রেষ্ঠত্ব তারা বহন করে আসছে কিনা, বংশ পরম্পরায় সেই শ্রেষ্ঠত্ব বহন করে আসছে কিনা, মানে বর্ণগতভাবে তার মধ্যে সেই শ্রেষ্ঠত্ব আছে কিনা, সেইটা যদি আমরা না বিচার করে শুধু বাহ্যিক শ্রেষ্ঠত্বের টুকুই একমাত্র দেখি, বাকিগুলো বাহ্যিক তো প্রয়োজন আছে, তার আগেও প্রয়োজন আছে। ওই যে প্রথমে বর্ণের হিসাব করিস, প্রথমে সব থেকে বর্ণের আগে হিসাব, এক নম্বরে ওইটা ধারাবাহিকতা ভাবে সেটা ঠিক আছে কিনা, এটা যদি হয় এবং তার সাথে যদি তাদের জীবন চলনটা যদি একটা আদর্শ কেন্দ্রিক হয়, তখনই ওই উন্নয়ন ও সুপ্রজনন দুটোই কিন্তু সার্থক হয়ে ওঠে। তাই এখানে আমরা যে বলি যে বড় বড় মহাপুরুষদের, মানে যারা ঋষি পুরুষ যারা ছিলেন, তাদের ক্ষেত্রে বহু বিবাহটাও অস্বাভাবিক কিছু না। একটা প্রসঙ্গ আমার মনে পড়ছে, সান ফ্রান্সিসকোতে যখন একবার স্বামী বিবেকানন্দ একটা বক্তৃতা করছিলেন, সম্ভবত সেটা হলো 1900 সালে আমেরিকাতে, তিনি বক্তৃতা করছিলেন। বক্তৃতা প্রসঙ্গে হযরত মুহাম্মদের কথা তিনি প্রসঙ্গ তোলেন। তখন কয়েকজন আমেরিকার যুবক বলে, হযরত মুহাম্মদের কথা বলবেন না, উনি আবার মহাপুরুষের কথা কোথা থেকে বললেন, উনি তো বহু বিবাহ করেছিলেন, অনেকগুলো স্ত্রী তার ছিল, তিনি আবার মহাপুরুষ হলেন কি করে? তখন বিবেকানন্দ তাকে ধমক দিয়ে বলেছিলেন যে যারা এত বড় কাজ যিনি করেছেন তিনি তো মহাপুরুষ তো বটেই, তুমি আমি কে বিচার করা তাকে? তিনি মহাপুরুষকে মহাপুরুষ নন, আমরা কে? যীশুখ্রিস্ট হযরত মুহাম্মদের বিচার করতে পারেন। আর তাদের মতন মহাপুরুষেরা 200 বিবাহ করলেও ক্ষতি হয় না, কিন্তু তোমাদের মতন কাপুরুষ লোকদের আমি একটি বিবাহ করার অধিকার আমি দিতে পারি না। তিনি তাকে ধমক দিয়ে বলেছেন, তুমি বসো, কথা বলো না। এই যে তিনি যে বললেন, এর পিছনে কিন্তু এই যে বিজ্ঞানটা কিন্তু সত্যটা লুকিয়ে আছে। মানে তারা এত উন্নত চরিত্রবান মানুষ, এবং তাকে যদি বহু নারীরা গ্রহণ করে, তাকে স্বামী হিসেবে গ্রহণ করে, তাদের মধ্যে যদি দাম্পত্য মিলন হয়, সেখান থেকে উন্নত সন্তান সন্ততি আসাটাই স্বাভাবিক। সেটা সমাজের পক্ষে, জাতির পক্ষে, মানুষ জাতির পক্ষে অনেক মানে সেটা মঙ্গলকারী হবে। আমাদের মতো সাধারণ মানুষদের হয়তো একটিও হয়তো হওয়ার মতন হয়তো যোগ্যতা নেই আমাদের, কিন্তু মহাপুরুষদের, তাদের মতন যুগপুরুষদের বহু বিবাহ করা আবশ্যক। বিবাহের উদ্দেশ্যটা, এটা বলার পেছনে এইটাই কারণ, বিবাহের উদ্দেশ্যটা কি? বিবাহের উদ্দেশ্য শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ করে নয়, যাদের চারিত্রিকভাবে নিজের চরিত্রের ওপর, নিজের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ নেই, তাদের তো বিবাহ করারই অধিকার নেই। একসময় ভারতবর্ষের মেয়েদের যখন বিবাহের সময় হতো, তখন তারা প্রথমেই দেখতেন সেই ছেলেটি যার সাথে বিবাহ হচ্ছে সে দীক্ষিত কিনা। মানে দীক্ষিত কিনা মানে সে চরিত্র নিয়ন্ত্রণের অভ্যাস দীর্ঘদিন ধরে
কোনো ঋষিরা নিয়ন্ত্রণে থেকে, ঋষির নির্দেশে থেকে কি করেছে কিনা? দীক্ষিত না হলে তো বিবাহই প্রথমে করতো না। তা তোমার বিবাহ করার অধিকারী যোগ্যতাই তুমি অর্জন করোনি, তুমি দীক্ষিত নাও বলে। মানে তুমি চরিত্র নির্মাণের কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তুমি যাওনি। শিক্ষার প্রথম কথা ছিল দীক্ষা হওয়া, দীক্ষিত হওয়া। একসময় এই জিনিস ছিল। এখন আবার দীক্ষা যারা হয় তাদের বিজ্ঞ করতে চায় না। ও দীক্ষা ও পুজো পাঠের মধ্যে থাকবে, দরকার নেই, আমার ফ্রিডম নষ্ট হয়ে যাবে। এই যে এরকম যে শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা বাবা মারা দিতে পারিনি তাদের মেয়েদের মধ্যে। তার কে তার জন্য শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের পরিমাপ কি, মানে মানদণ্ড কি, সেটাই আমরা এখনো শিক্ষা দিতে পারি, তাদের সেভাবে শিক্ষিত করতে পারিনি। তো তাই যদি আমরা আমাদের সন্তান সন্ততির সত্যি যদি উন্নতি চাই, এবং আমরা চাই যে আমাদের বংশধারা যারা আছে তাদের মধ্যে দিয়ে আরো উন্নততর বংশের সৃষ্টি হোক, আমরা প্রত্যেকেই চাইব, পিতামাতা হিসেবে, আত্মীয় হিসেবে, বন্ধু হিসেবে চাইব। তাহলে এই যে সুপ্রজননের যে ফান্ডামেন্টাল দিব্য নীতি, ঋষি আবিষ্কৃত নীতি বা বায়োলজিক্যাল ল অফ নেচার, এটা যদি আমরা ফলো করি, স্বাভাবিকভাবে সেখানে আস্তে আস্তে ভালো মানুষ হবে। যে নেতাজিকে ঠাকুর প্রথমে বলেছিলেন যে দেশ স্বাধীন করতে গেলে আগে বিবাহ দিতে হবে, বিবাহ দিলে ভালো সন্তান সন্ততি আসবে, তার 20 বছর পর এমন কিছু পাবে যাদের প্রকৃত দেশ নেতা হয়ে উঠবে। তা না হলে হয়তো ইংরেজ চলে যাবে, কিন্তু প্রকৃত স্বাধীনতা কোনোদিন লাভ করতে পারবে না। আজকে ভারতবর্ষের অবস্থা থেকে বা পৃথিবীর অবস্থা থেকে আমরা সেই জিনিসটা বুঝতে পারি যে মানুষের অভাব দিন দিন বেড়ে চলেছে, এবং প্রকৃত মানুষ যদি পেতে হয় ওই ফান্ডামেন্টাল জায়গায় কাজ করতে হবে। আমরা তো শিক্ষা জগতের সাথে যুক্ত, আমরা তো লক্ষ্য করি বড় বড় বাড়ির ছেলে, বহু বড় লোকের ছেলে, প্রচুর টাকা পয়সা আছে, বেস্ট স্কুলে পড়াচ্ছে, কিন্তু তাদের সেই স্বভাবগত চরিত্রগত গুণের বিকাশ সহজে উঠছে না। তাদের শিক্ষিত করে দেওয়ার ফলে আরো বেশি বুদ্ধিমান শয়তান হয়ে উঠছে। তো এই যে সংস্কার, এটা আসছে কোথায়? ভালো শিক্ষা তো তাকে দেওয়া হলো, তাদের অভাব কিছুই ছিল না। যদি বলে বাবা মার কথা, হ্যাঁ বাবা মার কথা হতে পারে, কিন্তু ভেতরে জন্মগত সংস্কার যেখানে যদি না হয়, তাকে হাজার ভালো জিনিস দিয়েও চট করে সে সহজে নিতে পারছে না। জন্মগত ভেতরের সিস্টেমটা যদি ঠিক না হয়, তাহলে সে ভালো জিনিস, আমার সিস্টেম যেমন আমাকে অনুপ্রাণিত করবে গ্রহণ করতে, তেমনই আমি গ্রহণ করব। আমার সিস্টেম যাকে অ্যালাউ করবে না, তেমন আমি গ্রহণ করব না। তাই বিবাহের যে এই গুরুত্ব বুঝে আমরা যদি বিবাহটাকে সুনিয়ন্ত্রিত করি, এবং এই শিক্ষা যদি আমরা ঘরে ঘরে, বিশেষ করে মেয়েদের এই শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আগামী দিনে আমার মনে হয় সমাজে ভালো মানুষের অভাব হবে না, এবং ঘরে ঘরে ঋষিদের আগমন হবে, ঋষি প্রকৃতির, দেব প্রকৃতির মানুষের আগমন হবে। যেমন ভারতবর্ষকে আগে বলা হয়তো 33 কোটি দেবতার দেশ, মানে 33 কোটি জনতা দেবতুল্য হয়েছিলেন। তাই ঘরে ঘরে এই সুপ্রজনন নীতি পালন হতো বলেই এখন এটা ক্রাইসিস এত বেশি এসে গেছে বলে আমরা বিশেষ করে আজকে এই যুগের যারা যুগপুরুষ, তারা এই উপর বিশেষ করে জোর দিচ্ছেন। আগে আজ থেকে 200 বছর আগে পর্যন্ত এই সমস্যা, এটা ক্রাইসিস স্টেজে যায়নি, এখন এটা ক্রাইসিস স্টেজে চলে গেছে বলে এর উপরে বিশেষ করে গুরুত্ব। আগেকার দিনে মানুষ অন্যভাবে বিবাহগত কথা ভাবতেই পারতো না। কারণ দেখা গেছে একই ফ্যামিলির, একই বাবা মার সন্তান, এক একজন এক এক রকম। যারজন খুব ভালো চরিত্রগত দিক দিয়ে, কর্ম দিক দিয়ে, পারস্পরিক অ্যাডজাস্টমেন্টের দিক দিয়ে, কিন্তু আবার একই বাবা মার সন্তান, সে দেখা যাচ্ছে তার কোনো নেই, অ্যাডজাস্ট করার নেই, সবসময় মানে স্ত্রীর ওপরে হুকুমদারি চালিয়ে যাচ্ছে, করছে। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি মা, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা এই প্রশ্ন আমাদের প্রায় সম্মুখীন হতে হয় যে আপনি বর্ণগত বলে সবই তো, কিন্তু একই বাবা মা, একই, তার মধ্যে একজন এরকম হলে একজন হলেন না, তার পেছনে কি কারণ থাকতে পারে? তাহলে কি আপনার কথাটা সঠিক হচ্ছে, নাকি পরিবেশটাই মূল কথা? এখানেও কিন্তু আবার এসে যাচ্ছে, হয়তো তার জন্মগত ভেতরের সম্পদটা ঠিক আছে, সেটা প্রকাশ পেল না। এখানে আর একটা সূক্ষ্ম জিনিস, যে বিষয়ে আমি হয়তো সেভাবে হালকাভাবে স্পর্শ করেছি, তার স্বামীর ভেতরের কোন গুণটা কিভাবে প্রকাশ পাবে সেটা নির্ভর করছে তার স্ত্রীর ওপর। স্ত্রীকে বলে জায়া, মানে মা যাকে মানে পরিমাপ করে দেন, যিনি পরিমাপ করে দেন সেই হয় মা। মানে তার স্বামীর মধ্যে দিয়ে কোন গুণটাকে তিনি পরিস্ফুট করে তুলবেন, সেটা তার সেই বিশেষ করে প্রগতির সময় কোন ভাবে ভাবান্বিত হয়ে
তাকে তিনি তাতে গ্রহণ করছেন, এর উপরে অনেকখানি আমি বললাম যে সেলগুলো চার্জড হয়ে যায়, কেমন প্রেরণা সেখান থেকে আসছে, সেই উদ্দীপনা কিভাবে কি জাতীয় ইন্সপিরেশন তিনি দিতে পারছেন স্ত্রী তার স্বামীকে, কতখানি উন্নত ভাবে তাকে উদ্দীপ্ত করে তুলতে পারছেন, সেই ভাব অবস্থার আত্মার সেখানে আগমন হয়। যেমন একটা খুব আমরা সবাই অ্যাডাল্ট, কথা বলছে, ঠাকুর এক জায়গায় বলছে, মানে আমি খুব ইন্টিমেট কথা বলছি, যেটা হয়তো আপনি বুঝতে পারবেন। একটা উদাহরণ হিসেবে বলছি যে হয়তো স্বামী স্ত্রী উপগতিতে যাচ্ছেন, উপগতি হচ্ছে তাদের, হঠাৎ করে হয়তো স্বামীর মুখ দিয়ে একটা বিকট গন্ধ বেরিয়ে এলো, ওই এক মুহূর্তের এই বিকট গন্ধের ফলে তার থেকে সেখানে যদি কনসিভ করে যায় সন্তানটি, হয়তো ছোট থেকে দেখা যায় তার মধ্যে একটা কুৎসিত কিছু স্বভাব তার মধ্যে দেখা যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? কত সূক্ষ্ম ব্যাপার দেখছেন ওটা? ওই এক মুহূর্তের ওই একটা ফলে মনের মধ্যে একটা বিক্ষেপ এলো, ওই সামান্য বিক্ষেপের মধ্যে দিয়ে কিন্তু একটা চারিত্রিক ভাবে ওরকম একটা সন্তানের আগমন হয়ে যেতে পারে। তার মানে কত গভীর ব্যাপার এটা, এসব তো ওপেন আলোচনা করা যায় না, অনেক ফ্যাক্টর আছে। এবং নাহলে কি হয় যে এই সমতান, এখন ওই যে শিষ্য যে বাবা মা থেকে এসছে, তো সে ওই শিক্ষাটা গ্রহণ করার উপযুক্ত হয়েই জন্ম নিয়েছে, ফলে সে ঋষির কাছে এসে শিক্ষা নিতে পারছে। সেই যে ওই যে গ্রহণ করার যোগ্যতা তার মধ্যে রয়েছে, সেটা কিন্তু আবার আসছে আবার ওই থেকে, মানে এটাও দরকার ওটাও দরকার। মানে আমি যোগ্যতা নিয়ে এলাম, হওয়া মানুষকে করা যায় না, একটা কথা আছে, হওয়া মানুষকে করা যায়, যা হয়ে গেছে তার ভেতরে যতটুকু একটু এদিক ওদিক করা যেতে পারে, তাকে আর হইয়ে তোলা যায় না। তাই হওয়া মানুষকে করা যায় না, যা আমার ভেতরে যা আছে সেটাকে আমি একটা ভালো শিক্ষক কি করে ওটাকে যতটা সম্ভব ভালো জিনিসটা মধ্যে বার করে নিতে পারবে, কিন্তু আমার ভেতরে সম্ভাবনাটা ভালো যাতে তৈরি হয়, সেখানে কিন্তু প্রয়োজন আছে ওই জায়গা যেখানে আমরা উৎপত্তি স্থল, গোড়া। তাহলে ওই সন্তান সমতান কথাটা ঠিকই, যেমন তাদের টান, যেমন তারই পরিণতি হিসাবে, মাতা পিতার পরিণতি হিসাবে, আর এখানে মুখ্য কারিগর হলেন মা, মানে স্ত্রী। হ্যাঁ, এই যে তুমি তো সেই কথাটাই বললে যে প্রথমেই হচ্ছে মানে সেই গোড়ার কথা আগে জানতে হবে, তারপর তো পরিবেশ শিক্ষা সেগুলো তো আছেই। গুরুত্ব বুঝি আমরা এই ব্যাপারটা সচেতন হই। আজকের এই ধর্মের একটা আবশ্যিক অঙ্গ হিসাবে এটা ঘরে ঘরে এই শিক্ষা নাম শিক্ষিত। এই কথা বলে আজকে আমার কথা শেষ করছি। বন্দে পুরুষোত্তম। এই লাস্টের কথাগুলো একদম সত্যি কথা বলেছেন। স্কুলের শিক্ষা নিয়ে হবে না, স্কুলের শিক্ষা নিয়ে একদম স্কুলের সাথে সমাজটা